আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় তুমি অবিশ্বাস্য মেসি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশের কিংবদন্তি দুই ফুটবলার। আমাদের সঙ্গে আমাদের প্রথমেই আছে, আমি পরিচয় করিয়ে দিব, মোহাম্মদ আলফাজ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমাদের সঙ্গে আছেন আরেক কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। দর্শকরা নিশ্চয়ই জানেন আপনাদের নামের আগে পিছনে আসলে কোনো বিশেষণের দরকার পড়ে না। আমি আসলাম ভাইকে দিয়ে শুরু করতে চাই। আসলাম ভাই, বিশ্বকাপ উন্মাদনায় পুরো দেশ বলবো না, সারা পৃথিবী এক হয়ে গেছে। একটি বিশ্বকাপ মানুষকে এক করে দিয়েছে এক জায়গায়। সেই বিশ্বকাপ উন্মাদনায় মেতেছি সবাই, বাংলাদেশের পাশাপাশি বা পুরো পৃথিবী। আজকে তো খেলা ছিল, খেলা তো আপনি দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, দেখেছি। মেসি সম্পর্কে আসলে কি বলবেন? সবার আগ্রহের জায়গাটাই মেসি। মনে হয় যে অন্য গ্রহের থেকে এসেছেন তিনি। মেসি এমন একটা ক্যারেক্টার যার কোনো তুলনা হয় না, এবং কত যুগ ধরে সে ফুটবল খেলছে, ইট ইজ আনবিলিভেবল। এবং এই যে তার যে ফুটবলের যে জয়যাত্রা, সে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে মেসির নামটা একদম সাদরে গ্রহণ করেছে সবাই। এবং ওর যে পারফরমেন্স, আমি যত দিন যাচ্ছে মনে হয় আরও শানিত হচ্ছে সে। আর শুধু তাই নয়, তার যে এই যে মেনটেন করেছে তা নিজেকে, তার যে দূরপাল্লার যে শট দিয়ে যে গোলগুলো করেছে, ইট ইজ আনবিলিভেবল। ফুটবল এই রিয়ার ক্যারেক্টারগুলো খুব কম যুগে আসে, বাট হি ইজ ওয়ান অফ দ্য আইডল প্লেয়ার সারা বিশ্বের কাছে, আমার কাছে মনে হয়। আমরা সৌভাগ্যবান যে আসলে আমরা তার মতন Exactly. তার পারফরমেন্স দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। কি মনে হয়, আপনি তো দেখেছেন যে তার কোন জায়গাটি সবচেয়ে এখনো তিনি শক্তিশালী ধরে রেখেছেন, যে এই কারণে তিনি এখনো অনন্য, এখনো অবিশ্বাস্য? তার সব থেকে বড় গুণ যেটা, সেটা হলো এত শর্ট স্পেসে সে ডস করতে পারে। এই পাওয়ারটা অন্য কোনো প্লেয়ারের নাই, নট এ সিঙ্গেল প্লেয়ার। একদম জায়গায় দাঁড়ায় আপনাকে ডস মারছে, যেটা মানে অবিশ্বাস্য ব্যাপার। এবং মানে যখন ডিফেন্স তাকে ফেস করতে আসে, তারাও বিশ্বাস করতে পারে না কীভাবে ডসটাকে খেয়ে গেল। সো এটা মানে ঐশ্বরিক শক্তি আমি মনে করি। কিন্তু তার যে সবার এই এক্সপেকটেশনটা ছিল না। আমরা যত বলি যে 38 বছর পার করে 39-এর দিকে যাচ্ছে তিনি, এই বয়সে এই ফুটবল খেলা কিভাবে সম্ভব হয় আসলে? এটা বললাম তো, এটা গড গিফটেড ছাড়া এটা হতে পারে না। এবং এটা যুগে যুগে একজনই আসে, সেটাই হলো মেসি। জি, আমি আলফাজ ভাইয়ের কাছে আসতে চাই। আলফাজ ভাই, আপনি কিভাবে মেসিকে মূল্যায়ন করতে চান? মেসিকে মূল্যায়ন করার এখন আর কিছুই নেই, কারণ পৃথিবীর সবাই জানে মেসি কি জিনিস। মেসি তো কিসের আপনি তো দেশের অন্যতম সেরা খ্যাতিমান স্ট্রাইকার, আপনার স্ট্রাইকার হিসেবে আপনি জায়গা থেকে বা অ্যাটাকিং মিডফিল্ডার আপনি আমরা দেখেছি, সেই জায়গা থেকে তাকে আপনি কিভাবে দেখছেন? মেসির যে 3টা গোল যদি আপনি চিন্তা করেন, প্রথম গোলটা লং রেঞ্জ শুট হয়েছে, দ্বিতীয় গোলটা চান্স, একটা ফরওয়ার্ডের ফলোথ্রুতে কীভাবে যেতে হয় সবসময়, ওই সেকেন্ড গোল। থার্ড গোলটা সবাই মনে হইতেছে মেসি এরকম হাজার হাজার গোল করছে, শত শত গোল করছে, মানে ওই গোলটা যে আরও বেশি ক্লাসিক। কিন্তু মানুষের কাছে মনে হইতেছে যে এই গোলটা সবসময় মেসি করে আসছে। তার গোলগুলোর ভিতরে যদি আপনি দেখেন 1000-এর মতো গোল করছে সে। তো এই থার্ড গোলটা মনে হয়েছে যে মেসি এরকম অনেক গোল করছে। তো আসলে মেসি ওকে তুলনা করার মতো কেউ নাই ওয়ার্ল্ডে। আর গত 20 বছর ধরে বাংলাদেশ মানে সারা বিশ্বে যেভাবে আনন্দ দিয়ে যাচ্ছে ফুটবলের, এবং এইটা কতদিন টিকবে আমরা চাই আরও 2 বছর থাকুক মেসি, তারা আরও 2 বছর সবাই পাবে। কিন্তু মেসির পরে আর্জেন্টিনা আসবে কে, তখন হয়তো বা বিপদে পড়তে পারে আর্জেন্টিনা। এটি একটি সবসময় বড় প্রশ্ন থাকে যে খুব বড় কেউ কিংবদন্তি থাকলে, যেটা আমরা আমাদের দেশের ফুটবলের ক্ষেত্রেও আমরা সেই শূন্যতা এখনও দেখছি। আমি এই প্রসঙ্গে আসবো, আমি এই প্রসঙ্গে এখনই আমি আসলাম ভাইয়ের কাছে আসতে চাই আবারও। বিশ্বকাপটাকে কেমন মনে হচ্ছে এবার? আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেকগুলো ম্যাচই দেখার সুযোগ হয়েছে। যদি আপনি কয়েকদিনের ম্যাচটাকে পর্যালোচনা করেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে এবারে বিশ্বকাপ? এবারে বিশ্বকাপ আমার কাছে মনে হচ্ছে যে আগে যে বিশ্বকাপগুলো আমরা দেখে বড় হয়েছি, সেটা এখনও আমাদের চোখে লেগে আছে। কিন্তু এখনও এবার বিশ্বকাপটা একটু ডিফারেন্ট টাইপের বিশ্বকাপ হচ্ছে, যেটা হলো পুরোটা গতির উপর খেলা হচ্ছে। গতি উইথ সাম স্কিল ইজ দেয়ার, বাট গতির উপর বেশি জোর দিয়েছে। মানে স্কিলের থেকে এখন স্ট্রেংথের উপর চলে গেছে বেশি।
মানে নান্দনিক যে ফুটবলের জায়গা নান্দনিকতাটা ছিল, আপনি ব্রাজিলের খেলা তো নিশ্চয়ই দেখেছেন, দেখেছি। এটি নিয়েও অনেক কথা আছে। Right. সেই জায়গাটি আপনি কিভাবে মানে অ্যানালাইসিস করতে চান আসলে? না, ব্রাজিল এখন আমার মনে হয় যে নিউ জেনারেশন যে আসছে, এটা আমাদের মনে দাগ কাটতে পারে না সেইভাবে। আমার মনে হয় আরো সময় দিতে হবে ওদেরকে। মানে এটার কারণ কি? তাদের ফুটবলের ধাঁচ বা যে ধারাটা ছিল সেই জায়গা থেকে কি বেরিয়ে আসছে তারা? কিছুটা মনে হয় তারা বেরিয়ে এসছে, এবং আগে যে স্কিলফুল ফুটবল ছিল সেটা টোটালি তাদের ধারে কাছে নাই বললেই চলে। জি, আমি আলফাজের কাছে এই বিষয়ে জানতে চাই যে ফুটবল কি আসলে পরিবর্তন হয়ে গেছে, গতির উপর নির্ভর হয়ে গেছে? মানে আপনি ওয়ার্ল্ড কাপ দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? অবশ্যই ফুটবলটা এখন হচ্ছে গতির খেলা এবং 11 জনেরই খেলা। মানে আগে যেমন আর্জেন্টিনা টিমে এক মেসি আছে যে একাই ম্যাচ বের করতে পারে, সো এরকম প্লেয়ার খুবই কম বিভিন্ন টিমে যারা আছে, ব্রাজিল টিমে যারা আছে, অন্যান্য টিমে আছে, দুই একজন। সবসময় দেখা গেছে যে বিশ্বের যে কোনো টিমেরই একজন এমন একটা প্লেয়ার থাকে যে একা ম্যাচ বের করতে পারে, কিন্তু এরকম টিমের প্লেয়ার খুবই কম, যার কারণে এখনকার ফুটবলে 11 জনকে ডিফেন্ডিং করতে হয়, ম্যাক্সিমাম অ্যাটাকে মানে 7-8 জন প্লেয়ার জয়েন করতে হয়। তো আসলে ফুটবলের এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে খেলা। আর্জেন্টিনার টিমটাকে কিভাবে আপনি দেখছেন? মানে আমরা জানি, দর্শকরাও জানেন নিশ্চয়ই যে আপনি আর্জেন্টিনার একজন সমর্থক। আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা কতদূর যেতে পারে? আর্জেন্টিনা মেসির পারফরমেন্স ছাড়া কিন্তু আপনি ফরওয়ার্ড লাইনে আপনি যদি দেখেন তেমন কেউ নাই। গত ওয়ার্ল্ড কাপে ডি মারিয়া ছিল, এবার কিন্তু একা দেখা যাচ্ছে, মেসিকেই দেখা যাচ্ছে। বাট আলভারেজ যে আমরা চিন্তা করছিলাম যে তার লিগের খেলা দেখে যে এবার ওয়ার্ল্ড কাপে হয়তো অনেক ভালো করবে, বাট সে কিন্তু চেঞ্জিংয়ে খেলছে আজকের খেলাটা। তো আসলে মেসির উপর নির্ভর করলে আপনি সবসময় হবে না, টিম সাপোর্ট লাগবে। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু অন্যান্য প্লেয়াররা গোল করেছিল, কিন্তু মেসির কিন্তু গোল কম ছিল। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই টিম ওয়ার্কের ভিতরে দেখা গেছে যে নেক্সট ম্যাচে মেসিকে যদি সেভাবে মার্কিং করে রাখে, কে খেলা ম্যাচ বের করবে, এটাই আসলে আমার দেখার অপেক্ষায় আছি যে আসলে টোটাল টিম ওয়ার্কটা যদি আরো ভালো হয়, আরো প্লেয়াররা যদি মেসিকে সাপোর্ট দিতে পারে, তাহলে আর্জেন্টিনা অনেক দূর যাবে। জি, আসলাম ভাই, আপনার কি মনে হয় আর্জেন্টিনা কি, যে কথা বলছিলেন আলফাজ ভাই, যে মেসির উপরে নির্ভর করছে আসলে সবকিছু, মেসিকে যদি সেইভাবে মার্কিং করা হয় প্রতিপক্ষ, তাহলে সেই জায়গাটাতে কি হবে? না, ডেফিনেটলি যথার্থ বলেছে আলফাজ ভাই, কিন্তু মেসি সাচ ক্যারেক্টার, ওকে মার্কিং করলে অপোনেন্টের ক্ষতিই হবে। কারণ ও দেখা যাবে এমন এক জায়গায় চলে গেছে, ওই টোটাল জোনকে ফ্রি করে চলে গেছে, তখন ওর সাপোর্টিং প্লেয়ারও তো ভালো আছে, যার জন্যে মেসিকে মানে যার জোনে আসবে সেই জোনে তাকে প্রোটেক্ট করা উচিত, আদারওয়াইজ অপোনেন্ট বিপদে পড়বে। আপনি মার্কিংয়ে, আপনাকে তো মার্কিংয়ে সবসময় রাখা হতো, মার্কিংয়ে আপনিও তো সারা জীবন ছিলেন, আপনাকে হেডমাস্টার বলা হয় যে আপনি কিভাবে ওইটি ট্যাকেল দিতেন, না, বা কিভাবে চোখ ফাঁকে দিতেন? যেমন আলফাজ ভাইয়ের মতো, ও জানে যে আমি কোথায় যাচ্ছি, এরকম ওদের নিজেদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। যেমন আমার সঙ্গে ছিল আশিস ভদ্র, ও জানতো যে আমি কোন লেভেলে কোথায় যাচ্ছি, ঠিকই বলটা ওখানেই ফেলতো, আমিও জানতাম না, কিন্তু ডিফেন্সও জানতো, যিনি আমাকে নিয়ে ব্যস্ত, ঠিক আমি ফার্স্ট বলে যে গোল করে দিতাম। তো এই জায়গাগুলোতে ওদের মুখস্থ সব, এবং কে কোথায় যাবে, কিভাবে এই বাধা অতিক্রম করবে, সবই তাদের স্ট্র্যাটেজিতে আছে, এবং দক্ষ কোচের আন্ডারেই আছে ওরা অনেক দিন ধরে। ডেফিনেটলি দে উইল ডু বেটার। সম্ভাবনাটা কতটুকু আপনি দেখেন আর্জেন্টিনার, যদি বলি? আর্জেন্টিনা অনেক ভালো করবে এবং কাপ নিয়েও যেতে পারে, সেটি আপনার মনে হচ্ছে? এছাড়া আর কার কে মনে হচ্ছে যে তারা এই কাপের দাবিদার, এবার চ্যাম্পিয়ন হতে পারে? না, এমবাপ্পের টিম খারাপ হবে না। এর বাইরে আমি যদি কয়েকজন 2-3 নম্বর বলি, ব্রাজিলের সমর্থকরা খুব দুঃখ পাবে আপনার কথা। জার্মানও ভালো খেলছে, যদিও ইউকের খেলা আজকে দেখা যাক কি হয়, ওরা কি করে, এরাই এদের ভিতরেই থাকবে। ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছেন না? ব্রাজিলের চান্স আমার কাছে খুব ক্ষীণ মনে হয়, কারণ তারা এখন রিবিল্ড করছে তাদের টিমটাকে, বাট দে উইল টেক সাম টাইমস। মানে ব্রাজিলের প্রথম ম্যাচ দেখে আসলে আপনি কোন জায়গায় তাদের সমস্যা আপনার কাছে মনে হয়? তাদের সমস্যা তো, মেইন সমস্যা তো স্কোরিংয়ে খুব বাজে অবস্থা, পাশাপাশি বলবো ডিফেন্সিভ অর্গানাইজেশনও ভালো না।
মিডফিল্ডের কথা যদি মিডফিল্ড মোটামুটি চলে, বাট এই দুই জায়গা তো মানে স্ট্রাইকিং এর ক্ষেত্রে আপনি স্ট্রাইকিং বলতে একটু পারবেন। ফাম্বেল করে, ওরা অনেক হেসিটেট করে বল মারতে। আগে যেমন বল হাফ দ্য ফিল্ড ক্রস করার সঙ্গে সঙ্গে টার্গেট থাকতো গোল পোস্ট, তো ওই জায়গাটা ওদের কিছুটা হলেও মিলান হয়ে গেছে আমি মনে করি। আপনার কাছে আবার আসবো, আমি আলফাজ ভাইয়ের কাছে আসতে চাই। আলফাজ ভাই, আপনার প্রতিপক্ষ হয়তো আপনি অখুশি হবেন যে ব্রাজিলের অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? সামনে ব্রাজিলের অবস্থানটা কি? আপনি আর্জেন্টিনার সমর্থক, তারপরেও আপনার জায়গা থেকে শুনতে চাই। ব্রাজিল তো সবসময় পৃথিবীর একটা সেরা টিমের ভিতরেই পড়ে ব্রাজিল টিম। বর্তমানে যে কোচের আন্ডারে আছে, আসলে কোচ বিশ্বমানের কোচ, আর একটা ম্যাচ দেখেই আপনি জাজ করতে পারেন না যে নেক্সট ম্যাচে কি করবে। আসলে ওয়ার্ল্ড কাপের খেলাতেই আপনি যদি গত ওয়ার্ল্ড কাপ দেখেন, আর্জেন্টিনা কিন্তু ফার্স্ট ম্যাচ হেরে গেছে, তারপরেও চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরও স্পেনের মতো টিম ফার্স্ট ম্যাচ ড্র করলো, ব্রাজিলও ড্র করলো। তো বলা যাচ্ছে না, ব্রাজিলের একটা মনে করেন যে একটা উইনিং ম্যাচই অনেক চেঞ্জ করে দিতে পারে। তা নেক্সট ম্যাচ যদি জিতে, তাহলে দেখা যাবে ব্রাজিলের আগের ফর্মে ফিরে আসতে পারে। সো বড় টিমের এই জায়গাটাই একটা উইনিং খুব দরকার। একটা ভালো উইন করতে পারলে তখন টিমের সব কিছু চেঞ্জ হয়ে যায়। স্ট্রাইকিং এর ক্ষেত্রে কি দুর্বলতা দেখছেন কি? এই রোনাল্ডো যাওয়ার পরে আসলে ওই জায়গাটা এখনো ব্রাজিলের কেউ পায়নি এখন পর্যন্ত। সো এখন যারা আছে তারা যদি স্কোরিংটা করতে পারে, তাহলে আমার মনে হয় যে ব্রাজিল ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়াবে আপনি মনে করেন? সেক্ষেত্রে কি প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব কত দূর যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? গ্রুপ পর্ব তো তারা পার করতেই পারবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। আসলে আমি বললাম না, একটা ম্যাচ, একটা জয় আসলে টিমের সব কিছু চেঞ্জ করে দিতে পারে। তো আমার মনে হয় যে ব্রাজিলের টিমের যেই কোচ আছে, আমার মনে হয় যে তারা ভালো অবস্থানে যেতে পারে। এখনো বলা যাচ্ছে না, কারণ আপনার অনেক খেলা তো। তবে ব্রাজিল টিম যে ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। নিশ্চয়ই ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা আপনার কথায় আশ্বস্ত হবেন। আমি আসলাম ভাইয়ের কাছে আবারও আসতে চাই। আসলাম ভাই, যে আমি আর্জেন্টিনা, বিশেষ করে মেসিকে নিয়েই কথা বলতে চাই। মেসি সম্পর্কে আজকে দিনভরই বাংলাদেশ না, আমি সারা পৃথিবীতেই কথা বলবো যে অবিশ্বাস্য, তুমি অবিশ্বাস্য মেসি। আমরা এই ধরনের বক্তব্য অনেকের কাছ থেকেই শুনতে পেয়েছি। তার আজকে 200তম ম্যাচ ছিল, তার গোল সংখ্যা আমি নাই বলি, পরিসংখ্যান তো হিউজ পরিমাণে। ওয়ার্ল্ড কাপে মিলায় ক্লোসাকে সে স্পর্শ করেছে, এতে হয়তো সে টপকে যাবে। আর কত দূর যাবে মনে হয় আপনার কাছে? এলিয়েন বলা হয় তাকে, মানে সে কোথায় গিয়ে থামতে পারে আপনার কাছে মনে হয়? আপনি একজন স্ট্রাইকার হিসেবে মনে হয় যে সে আরো কতদিন খেলতে পারবে বলে মনে হয়? সে মানে কতটুকু ডিসিপ্লিন, যে এই বয়সেও এই ফুটবল সে খেলেই যাচ্ছে। তো ওকে স্যালিউট করতে হয়, এবং আমাদের বিশ্বের কাছে সে একটা উদাহরণ হয়ে থাকবে সারা জীবন, যে এত বছর এই একই স্টেজে সে ফুটবল খেলছে। তো এটা একটা বড় প্রাপ্তি বিশ্বের কাছে আমি মনে করি। এবং ওর যে ডিসিপ্লিন লাইফ, সেটা যদি সারা বিশ্বে তুলে ধরা যেতে পারতো, ডেফিনেটলি আমরা অনেক বেনিফিটেড হতাম, এবং আরও মেসি আমরা হয়তো পেয়ে যেতে পারতাম। আমাদের দেশের ফুটবলের শিক্ষার কি কোন কোন জায়গাগুলো আমরা আসলে দেখতে পারি যে তার কাছ থেকে আমরা এটা নিতে পারি, শিখতে পারি? আপনি বললেন ডিসিপ্লিনের কথা একটি বললেন। হ্যাঁ, অল দ্য ওয়ে সে একজন ভালো মনের মানুষ, ভালো ছেলে এবং সৎ চরিত্রের ছেলে আমি মনে করি। এবং এত বড় মানে এই খেলার জন্য সে এত কিছু স্যাক্রিফাইস করে, এটা চিন্তার বাইরে। হয়তো সারা জীবনে তাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই ডিটেল লাইফ লিড করেছে। সেই ডিসিপ্লিনে আছে বিধায় এখনও সে সবার সঙ্গে মানে টক্কর দিয়ে ফুটবল খেলে যাচ্ছে, যেটা একটা বিরাট প্রাপ্তি। এই ডিসিপ্লিনটা কি শুধু খাদ্যাভ্যাস বা জীবন আচরণ, জীবনের সমাজের ভিতরে এবং বাইরে দু জায়গাতেই দেখবেন এত সোবার ছেলে তো হয় না। তার মানে প্রত্যেকটা জায়গা থেকেই একটা মানুষকে যখন টপ পজিশনে যেতে হয়, তাকে ডিসিপ্লিন মেনটেন করেই আপনাকে নিজেকে আগে নিজে ভালোবাসতেই হবে, সে মাস্ট। এই জন্যে আপনি নেশনকে অনেক কিছু দিতে পাচ্ছেন, যার জন্য আজকে মেসি তার আর্জেন্টিনাতে একটা দেবতার মতো সবার কাছে, আমার কাছে মনে হয়। ওয়ার্ল্ডেই এরকম একটি জায়গায় তার চলে এসেছে। এক্স্যাক্টলি। আমি আলফাজ ভাইয়ের কাছে জানতে চাই, মেসি সম্পর্কে আসলে জানতে চাইব যে আমরা তাকে কোন জায়গাতে অনুসরণ করা উচিত, বা তার যে স্কিল, তার যে ডিসিপ্লিনের কথা আমরা শুনছি আসলাম ভাইয়ের কাছে,
আমাদের কোন জায়গাগুলোতে ঘাটতি বলে মনে হয় আপনার কাছে? আপনি দীর্ঘদিন আপনারা দুজনেই বাংলাদেশের ফুটবলের কি বলবো, আমাদের তো ঘাটতি অনেক জায়গায় আছে। আর মূলত আসলে একটা প্লেয়ার এত টপ লেভেলে যায় কখন যায়, যখন সে তার ক্যারিয়ারে অনেক সাধনা করে। আসলে আমরা দেখছি ছোটবেলায় আসলাম ভাই ঘন্টার পর ঘন্টা পার্কে দৌড়াইছে, তো যার কারণে আসলাম ভাই হইতে পারছে আর কি। আর মেসি তো আমরা শুনতে পারছি, যতটুকু জানছি 7 ঘন্টা করে 8 ঘন্টা ট্রেনিং করছে প্রতিদিন দিনে। রোনাল্ডো 8 ঘন্টার মতো 7 ঘন্টার মতো ট্রেনিং করে। তো আসলে আমরা তো ওই সিস্টেমটাই জানি না যে কীভাবে ট্রেনিং করে, কতক্ষণ ট্রেনিং করে। আমরা ভাই শুনতে পারছি যে 7 ঘন্টা ট্রেনিং, 8 ঘন্টা ট্রেনিং, বাট ট্রেনিংয়ের একটা সিস্টেম আছে। তো সারাদিনে 7 ঘন্টা ট্রেনিং করা একটা চারটিখানি ব্যাপার না। তো আসলে সাধনার কোনো বিকল্প নাই। আমাদের দেশেও অনেক ফুটবলার আছে যারা এই ফুটবল নিয়ে যদি সাধনা করে, সেও অনেক বড় প্লেয়ার হইতে পারবে। আমি আমার জীবনে আমি যতটুকু প্লেয়ার হয়েছি, আমরাও সাধনা করছি, যার কারণে হয়তো আল্লাহ তাআলা এই অবস্থানে এনেছে। তো আমি মনে করি যে সাধনার কোনো বিকল্প নেই। আপনার সময়ের কিছু গল্প শুনতে চাই, যে সেই সময় আসলে আপনি যখন টিমে ছিলেন, পারফর্ম করেছেন, তখন টিমের ডিসিপ্লিন, তখন আপনাদের প্র্যাকটিসের অবস্থা বা সুযোগ সুবিধা যেগুলি বলেন না কেন, সেইটা কোন পর্যায়ে ছিল? আসলে আমরা তো নিজের তাগিদেই আমরা খেলতে আসছি ফুটবল। আসলে ফুটবল থেকে তো আমরা যতটুকু আর্ন করেছি আসলে পরিশ্রমের মাধ্যমে। তো ফুটবলের ফ্যাসিলিটিস আমাদের দেশে আসলে আমরা কখনো ভালো মাঠই পাইনি ফুটবল খেলার জন্য। এবং ক্লাব আমরা প্রফেশনাল ফুটবলে আজকে খেলতেছি, বাট প্রফেশনাল ক্লাব না। আমাদের দেশে কিন্তু প্রফেশনাল লিগ হচ্ছে, কিন্তু কোনো ক্লাবই প্রফেশনাল না। আমরা কোনো প্রফেশনাল সিস্টেমেই আমরা যাইতে পারিনি এখন পর্যন্ত। 2007 থেকে শুরু হয়েছে প্রফেশনাল ফুটবল, বাট এখন পর্যন্ত আমাদের দেশ প্রফেশনাল ফুটবল প্লেয়ার কিভাবে চলাফেরা করবে, কিভাবে ক্লাব মেনটেন করবে, কিভাবে কন্ট্রাক্ট হবে, কোনো কিছুই আমরা জানি না। এবং প্রতি বছরই দলবদল হচ্ছে, কিন্তু সঠিক ওয়ে প্লেয়াররা দেখা গেছে যে বাকি টাকা যেটা থাকে প্লেয়াররা সেটা ক্লাবের থেকে পায় না। কিন্তু বিদেশে যারা বিদেশি খেলোয়াড়, তারা কিন্তু টাকা নিয়ে চলে যেতেছে। আমাদের দেশে কিন্তু আমরা প্রফেশনাল ফুটবল খেলতেছি, কিন্তু আমরা প্রফেশনালিজমই জানি না কিভাবে ইমপ্রুভ হবে। তো আমরা আসলে অনেক জায়গায় পিছিয়ে আছি। তো ইন্ডিভিজুয়াল প্লেয়ার হইতে হইলে আপনার সাধনা করতে হবে, তাহলে আপনি একজন মেসি হইতে পারবেন। সেটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলছেন আপনি, কিন্তু ওভারঅল যখন আপনি পুরো ফুটবলটাকেই পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আরও অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে, অনেক সাপোর্টের ব্যাপার আছে। আমি আসলামের কাছে এই বিষয়ে জানতে চাই, আপনি তো আরও আগের আমরা দেখেছি, সেই সময়টা আর এই সময়টার মধ্যে আপনি কিভাবে পার্থক্য টানবেন? আপনাদের যে সময় যে সুযোগ সুবিধা, আলফাজ ভাই বলছিলেন যে মাঠ ছিল না, মানে পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না, সেই জায়গাগুলো আপনাদের সময় নিশ্চয়ই আরও করুণ অবস্থা থাকলেও তখন যে অর্গানাইজার যারা ছিলেন, ওনারা একটা ডিসিপ্লিনে আমাদেরকে এনেছিলেন। এবং আমরা তখন এমন ফুটবলকে আমরা এত বেশি ভালোবাসতাম যে ও কি দিল না দিল ডাজন্ট ম্যাটার, আমাদের ফুটবল খেলতে হবে। এই জায়গাটা আমাদের খুব আন্তরিকতা ছিল। আপনি জেনে অবাক হবেন, আমরা 4 বেলাও প্র্যাকটিস করেছি আবহনীতে, 4 টাইমস ইন এ ডে। সকাল ভোরে নামাজ পড়েই হঠাৎ করে আমরা দৌড়াতে বেরিয়ে চলে গেছি, আসে শুনি যে 8টার সময় আবার প্র্যাকটিস, টিম প্র্যাকটিস, আবার দুপুরবেলা প্র্যাকটিস, তারপর বিকেলে আর এক সেশন প্র্যাকটিস। এইভাবেও আমরা চেষ্টা করেছি। এবং এই ক্লাব অফিসার্সদের আমি স্যালুট করতে হয় যে ওনারা আমাদের সুখ দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন, অলওয়েজ। মানে তখন এমন একটা সময় ছিল যে ঢাকায় এসছি মা বাবা ছাড়া, তখন তো মানে একটা বিছানা একটা আর বিকেলবেলা সন্ধ্যা হলে হঠাৎ করে হাউজিং হতো, আমাদের ক্লাব ছেড়ে চলে যেতে হতো অন্য জায়গায়। এরকম সময়ও গেছে, তারপরেও আমরা সেটা মেনে নিয়েই আমরা ফুটবল খেলেছি, এত স্যাক্রিফাইস আমরা করেছি। এবং ওই সময় যে আমাদের ফুটবলের যে হাইপটা উঠেছিল সারা বাংলাদেশে, এই জায়গাটা আমাদের আবার আপনার মাধ্যমে আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ওনার যৌবনের যে ফুটবলটা ছিল, যে আমরা ওখানেও ফিরে যেতে পারি, তাহলে আবার আমার ফুটবল আবার ঘুরে দাঁড়াবে।
আমরা সে আশা করি আমিনুল ভাই নিশ্চয়ই হয়তো আমাদের প্রোগ্রাম দেখছেন, হ্যাঁ, definitely. তার সঙ্গে যখন আপনাদেরও কথা হবে নিশ্চয়ই আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে আমি জানি, তিনি অনেক আন্তরিক কাজ করার জন্য এই সব ক্ষেত্রে। আলফাজ ভাই, আপনি কিভাবে দেখছেন আর কি বিষয়টা, যেটি আসলাম ভাই বলছিলেন যে তাদের সময় অনেক প্রতিকূলতার মধ্যেও তারা শুধু জাস্ট নিজের আগ্রহের কারণেই তারা আজকে এই জায়গায় দেশের ফুটবলকে নিয়ে আসতে পারছেন। আপনার সেই স্মৃতিচারণামূলক আমি কিছু জানতে চাই, দর্শকদের বলেন। স্মৃতি তো অনেকই আছে আসলে। আমরাও মানে ফুটবলের জন্য কষ্ট করেছি। দুজন কিন্তু দুই শিবিরের, একজন মোহামেডান একজন আবাহনী, দুজন দুই সময়ের। তো আমরাও ফুটবলের জন্য পরিশ্রম করছি অনেক। বাট এখনকার ফুটবল আর আগের ফুটবলের মাঝে কিন্তু অনেক ডিফারেন্স। কারণ আমাদের আগের ক্লাবগুলো যেভাবে চলতো, এখন কিন্তু বাংলাদেশের ফুটবলের ক্লাবগুলোর গত 2 বছর ধরে কিন্তু খুবই খারাপ অবস্থা। ক্লাব তো কোনো ক্লাবের ইনকাম সোর্সই নাই, কিভাবে ক্লাব চালাবে? সো আসলে এই সাপোর্টটা না পাইলে ক্লাবগুলো মনে হয় আমাদের এই যদি 2 বছর চললো, আরও 2 বছর চলে, তাহলে আমাদের বাংলাদেশ ঢাকার লিগে বলেন, বাংলাদেশের ফুটবল বলেন, এটা আসলে প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এবং আমাদের দেশের ফুটবল প্লেয়ার পাইপলাইনটাই আমাদের এখনো তৈরি করতে পারেনি। যে আগে দেখা গেছে যে গ্রামেগঞ্জে আসলাম, পাইনিয়র ছিল আমাদের, পাইনিয়ার তো 7 বছর ধরে বন্ধ। তো ঘরোয়া লিগ যেগুলো ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট লিগগুলো, ওইগুলোও বন্ধ। তো প্লেয়ার কোত্থেকে আসবে? বর্তমানে যারা জাতীয় দলে খেলছে এদের অল্টারনেটিভ কোনো প্লেয়ারই নেই। কে খেলবে ন্যাশনাল টিমে নেক্সট আর 2 বছর 3 বছর পরে? এটা একটা বড় প্রশ্ন। তো এইখানেই আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। আমার ফুটবল নিয়ে অনেক চিন্তা হচ্ছে, কারণ আমি কোচিং লাইনে আছি। জি, সো ক্লাবগুলো সফল কোচও আমরা জানি। ক্লাবগুলোকে সাপোর্ট না করতে পারলে আমার মনে হয় যে, এবং ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবল যদি না উন্নতি করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ফুটবল বেশি দূর আগাতে পারবে না। জি, খুবই দুঃখজনক একটি বিষয়। আসলাম ভাই, আপনার কাছে কি মনে হয় যে ফুটবলের উন্নতির ক্ষেত্রে আসলে কোন কোন জায়গাগুলোতে আসলে কাজ করা উচিত, হাত দেওয়া উচিত বলে মনে হয় আমাদের দেশের ফুটবল? আমরা যদিও এই মুহূর্তে দেখছি যে বাংলাদেশ আপাতত বেশ ভালো একটা জায়গা আছে, ফুটবলের আবার হাইপ তোলার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু এটি আমি মনে করি যদি সাময়িক একটি, মানে আপনি যদি দীর্ঘমেয়াদীর কথা একটু চিন্তা করেন, সেক্ষেত্রে আসলে সিদ্ধান্তগুলো কি নেওয়া উচিত? সেক্ষেত্রে আমার মনে হয় যে কর্পোরেট ব্রাঞ্চগুলো ধরতে হবে। যারা কর্পোরেট বড় বড় কোম্পানিগুলো আছে, এই কর্পোরেট ব্রাঞ্চগুলোকে ফিরিয়ে আনতে হবে আবার। আমাদের সময় যেটা ছিল, যেমন সাধারণ বীমা টিম ছিল, আমাদের ওয়াবদা ছিল, আমাদের কাস্টমস ছিল, ফায়ার সার্ভিস ছিল। এই কর্পোরেট কালচারটা আবার ফিরিয়ে আনেন, অবশ্যই আমাদের এটা ঘুরে দাঁড়াবেই। এবং আমাদের অজপাড়াগায় যে কত প্রতিভা লুকিয়ে আছে, এ মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। এদেরকে জায়গায় আনতে গেলে এই কর্পোরেট কালচারটা আবার নতুনভাবে সরকারি উদ্যোগে এটা ফিরিয়ে আনা উচিত। খেলার কথা যে বলছেন যে খেলা বন্ধ হয়ে আছে, অনেক বছর ধরে খেলা নেই মাঠে। হ্যাঁ, খুলনা, যেমন আমি খুলনার প্লেয়ার, খুলনা লিগই হয় না 16 বছর। এই লিগ যদি না হয়, প্লেয়ার আসবে কোত্থেকে? আপনি আমাদের এই সমিত সোমটম, এই যাদের আনছি আমরা, আমাদের বংশগত বাইরের, এটা দিয়ে কয়দিন আপনি সাপোর্ট পাবেন? সো লোকাল প্রোডাক্ট যদি না হয়, সো আমরা তো সাস্টেনেবল জায়গায় যেতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে আসলে, কি করা উচিত? ইমিডিয়েট এদের সঙ্গে বসা উচিত। প্রতিটা জেলায় আপনার ডিএফএ তৈরি করা হয়েছে। এই ডিএফএ নিয়ে একটা মানে দিক নির্দেশনা দিতে হবে যে তোমাদের অর্থ কি পরিমাণে লাগবে, কতটুকু কি লাগবে, সেটা দিয়ে অন্তত চালু করে দেওয়া উচিত। কারণ ওরা তো না খেয়ে মারা যাচ্ছে। কোম্পানি, আপনার একটা ফেডারেশনে কোনো কর্মকর্তার কথাই শুনে না কেউ। সো এই জায়গাগুলোতে আমাদের খুব জোরালোভাবে ধরা উচিত এখনই, এবং এই বিশ্বকাপের হাইপটাই কাজে লাগানো উচিত আমাদের। আমাদের তো আসলে জনপ্রিয়তা বা মানুষের যে সমর্থন, সেটির কোনো কম নেই। মানুষ চায় এখনো ফুটবল হলে উপচে পড়ে ভিড়, সারা দেশে আমরা সেই ইটা দেখছি। শুধু তাই না, দেখা গেছে অনেক জায়গা গাছের উপর উঠছে, গাছ ভেঙে পড়ে যাচ্ছে। সো এত পপুলারিটি ইজ দেয়ার, বাট এটা ক্যাপিটালাইজ করতে হবে, আমাকে কাজে লাগাতে হবে আমাদেরকে। এটাই হাই টাইম। যে আপনি বলছেন যে আমাদের যিনি এখন দায়িত্বে আছেন, তিনিও একজন গ্রেট ফুটবলার, তিনিও নিশ্চয়ই এখন ভাবছেন এই বিষয়গুলো আসলে সামনে কি করা যায়। আলফাজ ভাই, আপনার কি পরামর্শ থাকবে আসলে, যে কি কি কাজগুলো আসলে করা উচিত? আমাদের ডিস্ট্রিক্ট লিগগুলোকে সচল করা উচিত, কারণ
আপনাদের কতগুলো ডিস্ট্রিক্ট? 64। 64টা ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনি যদি 30টা ডিস্ট্রিক্টও যদি লিগ ভালো মতো হয়, আপনার ওইখান থেকে কতগুলো প্লেয়ার আসে? ওইখানকার প্লেয়ারগুলো লিগ না হওয়ার কারণে তারা অন্য পেশায় চলে যাচ্ছে। এখন যারা আসবে ইয়াং জেনারেশন, যারা 17 বছর 18 বছর, তারাও যদি না লিগ খেলতে পারে তাহলে তারা এখান থেকে বিমুখ হয়ে যাবে। তা আপনার প্লেয়ার আসবে কোত্থেকে? বাংলাদেশি প্লেয়ার আসবে কোথায়? ঢাকা শহরে কজন প্লেয়ার থাকে? সব আমরা আউট ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার যারাই খেলছে ঢাকা লিগে, সব বাইরের ডিস্ট্রিক্টের খেলোয়াড়। ওইখান থেকে প্লেয়ার না আসলে তো আমরা তো এইভাবেই তো ফুটবলার আসবে না। আমার মূল কাজই হবে যে ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবলটা চালু করা এবং সময় ভিত্তিক মিনিমাম 6 মাস একটা লিগ যেন হয়, তাহলে দেখবেন যে বাংলাদেশে অনেক খেলোয়াড় আসবে এবং ন্যাশনাল টিমেও অনেক প্লেয়ার পাবে, ক্লাবও অনেক প্লেয়ার পাবে। আমাদের ফুটবল মানে অবস্থানটা অনেক বদলি হয়ে যাবে। না হওয়ার কারণ কি যে দীর্ঘ সময় ধরে লিগ হচ্ছে না? এটা না হওয়ার কারণ কি? এটা কি কেউ আসলে কেউ জানে না বা কেউ এদিকে দৃষ্টি দিচ্ছে না? এটা তো ফুটবল ফেডারেশনের কাজ এবং প্রতিটা ডিস্ট্রিক্টের যারা ডিএসএ আছে, ডিএফএ আছে, 2টা সংস্থা আছে একটা ডিস্ট্রিক্টে। তারা কিন্তু ভোটার যখন ইলেকশন হয় ভোটের সময় এসে ভোট দেয়, আর ভোট দেওয়ার পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো একটা ডিস্ট্রিক্টে যদি স্টেডিয়াম আছে, ডিএফএ অ্যান্ড ডিএসএ দুইটা যদি এক হয়ে কাজ করে তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না। এই জিনিসটাই ফুটবল ফেডারেশন যদি যায় তাদেরকে মিল করায় দিয়া একটা লিগ চালু করে দিতে পারে, তাহলে দেখবেন যে আমাদের ফুটবল অনেক চেঞ্জ হবে। এই মূল আমার যেটা সমস্যা আমাদের দেশে, ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবল টোটালি বন্ধ, কোনো প্লেয়ার আসতেছে না এবং বর্তমানে ক্লাবগুলোর অবস্থান খুবই করুণ, কোনো ক্লাবের ইনকাম সোর্স নাই। এইখানে একটু সরকারের মনোযোগ দেওয়া উচিত। জি, আসলাম ভাই, আমরা আলফাজ ভাইয়ের কাছ থেকে বেশ কিছু বিষয় না, শুনছিলাম যে আমাদের সময় আরেকটা খেলা হতো, সেটা হলো শেরে বাংলা এবং সরোয়ার্দী কাপ। এ সারা মানে 64টা জেলা নিয়েই হতো। এই খেলাটা হতো কি, আমাদের একটা মানে খেলোয়াড়দের হাট বসতো, ওখানে সব ক্লাব যেয়ে প্লেয়ার সার্চ করে ধরে নিয়ে আসতো। এই জায়গাগুলো আমরা সরোয়ার্দী অথবা শেরে বাংলা যে কোনো একটা কাপ দিয়ে শুরু করা যেতে পারে। 64 জেলায় যদি খেলা শুরু হয়, তাও যদি না পারেন আপনি 8টা ডিভিশন নিয়ে করেন, 8টা ডিভিশন নিয়ে আপনি শুরু করে দেন, তাও তো করা যেতে পারে। তো এই উদ্যোগী হলেই আসলাম ভাই, 8টা ডিস্ট্রিক্ট নিয়ে হইলে হবে না, না, ডিভিশন নিয়ে হইলেও হবে না। না, 8টা ডিভিশন সব জেলা তো 8টা ডিভিশনের ভিতর। সব জেলা হইলেই তুমি যেমন খুলনা ডিভিশন, খুলনা ডিভিশনের সব জেলাগুলো খুলনায় খেলবে, ঠিক আছে? ওই খেলা হয়ে গেল, ওখান থেকে প্লেয়ার বাছাই করা যেতে পারে। সেম তুমি যদি রাজশাহী ডিভিশনে যাও, ঢাকা ডিভিশনে আসো, এরকম হতে পারে। তো কোনো না কোনোভাবে শুরু করতে হবে, শুরু করতে কিন্তু হবে। প্রতিটা ডিস্ট্রিক্ট যদি লিগ হয় তাইলে সুবিধা হয়, সবচেয়ে সহজ হয় আপনার, বুঝছেন? তাইলে আপনার অনেক এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে যাওয়া আসা, একটা ক্লাবের সিস্টেম ডিস্ট্রিক্ট থেকে শিখা উঠতে পারবে। একটা ক্লাব ডিস্ট্রিক্টগুলোতে সব ক্লাবই আছে, ক্লাবে তখন যখন ক্লাবে খেলবে ওই প্লেয়ার এখানে ক্লাবের নিয়মকানুন শিখে ঢাকায় আসবে, ঢাকায় এসে ক্লাবে ঢুকবে। তো এইখানে অনেক প্রতিভা আছে, কিন্তু আমরা আসলে এই লিগ বন্ধ হওয়ার কারণে প্লেয়ার সংকট দেখা দিচ্ছে। আসলে প্লেয়ার সংকট, আবার আপনারা বলছেন যে মাঠেরও একটি বড় ধরনের সংকট আছে। আমি আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন দেশসেরা স্ট্রাইকার, মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার আলফাজ আহমেদ এবং কিংবদন্তি স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। আমি আসলাম ভাইকে দিয়ে আবার শুরু করতে চাই। আসলাম ভাই, মাঠের সংকট কিভাবে দূর করা যাবে? বাংলাদেশে আমরা যারা বলছিলেন আলফাজ ভাই বেশ কয়েকবার যে মাঠের আমাদের সংকট আছে, বা আমরা যে মাঠে খেলি আন্তর্জাতিক মানের না। না, এটা একটা ফ্যাক্টর, এটা একটা কারণ। আমরা অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশের বাইরে যখন খেলতে গেছি, মাঠের বাউন্সটাই অন্যরকম।
এবং মানে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে অনেকবার। কারণ এখানে আমরা তো খেলেছি যে আমাদের একই মাঠে ছিল ক্রিকেট পিচ, আবার ফুটবলও খেলা হতো আমাদের জাতীয় স্টেডিয়ামে। সো এই জায়গাগুলো অবশ্যই ধ্যান দেওয়া উচিত। এবং মাঠ একটা অপরিহার্য জিনিস, যেটা সুন্দর একটা পিচের উপর ফুটবল খেলা যেতে পারে। কারণ একটা বাউন্স অনেক ডিফার করে দেয় একটা খেলাকে। সো এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের ধ্যান দেওয়া উচিত, এবং আশা করি আমাদের বর্তমান সরকার এটার উপর জোর দিবে, আশা করা যায়। জি, সবাই সেই দিকেই তাকিয়ে আছেন যে নিশ্চয়ই তিনি ফুটবলের নতুন করে যদি কিছু করেন, আমরাও সেই আশা করি। আলফাজ ভাই, আপনার ফুটবল ক্যারিয়ার নিয়ে একটু পেছন দিক দিয়ে যদি তাকাতে চাই, আপনার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি এখনো আনন্দ দেয়? আমরা জানি যে সাফ চ্যাম্পিয়নশিপ, তারপরে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক অঙ্গনে আপনি আপনার গোল পুরো জাতিকে আনন্দে ভাসিয়েছে। আসলে আমরা যখন খেলা শুরু করি তখন আমাদের স্বপ্ন ছিল সাব গেমস। আমাদের কিন্তু আমরা 2003-এর চ্যাম্পিয়ন 99 জি, ও সাব সাব গেমস যেটা ছিল চ্যাম্পিয়নশিপ হচ্ছে 2003 বাংলা, হ্যাঁ, সাব চ্যাম্পিয়নশিপ 2003-এ। তো আমরা ফুটবল খেলা যখন শুরু করি তখনই শুনি যে সাব গেমস আমরা কখনো চ্যাম্পিয়ন হচ্ছি না। তো আসলাম ভাইরাও সাব গেমস ফাইনাল খেলছে কয়েকবার। তো ওই স্বপ্ন নিয়ে আমরা কিন্তু আগাইছি। কিন্তু এখনকার যারা আছে তারা কিন্তু বিশ্বকাপ নিয়ে আগানোর চিন্তা করবে, তারা কিন্তু এই সাফ নিয়ে চিন্তা করবে না, কিংবা এশিয়া কাপ নিয়ে চিন্তা করতে পারে এখনকার প্রজন্ম। কারণ এই সাফের এবং সাব গেমসের এখন যে আমাদের সাউথ এশিয়ান যে ফুটবলটা, এইটার আসলে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি, আর এইটার প্রতি এখন আর মানুষের সেই চাহিদাটা নাই। সো আমাদের এখন যারা ফুটবল খেলবে, তারা বিশ্বকাপের স্বপ্ন দেখবে, তাইলে হয়তো বা একসময় বিশ্বকাপে যেতে পারে। তো ওই স্বপ্ন নিয়ে যখন কিন্তু আগে তো আমাকে আঞ্চলিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, আমার জায়গা তো আমাকে জানান দিতে হবে যে আমি আসলে শক্তিশালী। আমাদের দর্শকরা এখন আর ওই জিনিসটা চায় না। আমরা চাই কিভাবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে। এত সহজ না তো বিষয়টা, অনেক প্রক্রিয়া, অনেক কঠিন আমাদের। হ্যাঁ, যাই হোক, আমরা শুরু করছিলাম যেভাবে, সেই স্বপ্নটা আসলে 99 সাব গেমসে আমার গোলই চ্যাম্পিয়ন হয়েছিল। সো আসলে এইটাই আমার জীবনের একটা বড় প্রাপ্তি, যে বাংলাদেশের সোনার হরিণ এটা ছিল এক সময়, তো এটা আমরা পেয়েছি। তো এটা আমার জীবনে একটা অনেক বড় স্মৃতি। এবং সাফ ফুটবল যেটা ঢাকায় হয়েছিল, আমরা সেটাও আমি একটা টিম সদস্য। এবং প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশ যেটা চ্যাম্পিয়ন হয়েছে মুন্না ভাইয়ের নেতৃত্বে মায়ানমারে, সেটার টিমেও আমি ছিলাম। সো অনেকগুলো ট্রফি বাংলাদেশের পক্ষে জিতে হয়েছে। বাট ওই বাংলাদেশের ফুটবলের উন্নতি যত বেশি হবে, ফুটবলের যত জয়লাভ করবে, সেই আনন্দের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিব। আপনি মন্নার কথা বলছিলেন, মনে পড়ে গেল, মাঠে তার বিচরণ দেখার সৌভাগ্য হয়েছিল। আপনি মন্নার সম্পর্কে যদি একটু বলেন, যে এই জেনারেশন আমরা জানি না, অনেকেই তাকে দেখার সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি, কিভাবে তাকে দেখেছেন? আসলে তাই আমি জুনিয়র অনেক মুন্না ভাইয়ের থেকে, আর সে একটা টিমকে, প্লেয়ারদেরকে কীভাবে আপন করে নেয়। আসলে আমি অনেক জুনিয়র প্লেয়ার ছিলাম, তো এটা আসলে দেখলাম যে প্লেয়ারদেরকে খুব কাছে টেনে নেয়। এবং 2004 কিংবা 2005 আমি একবার আবাহনীতে যাওয়ার কথা ছিল, মুন্না ভাই তখন জীবিত। তো আমাকে ডাইকা নিয়ে গেল, যে তখন আমি মুক্তিযুদ্ধে খেলি, মোহামেডান থেকে মুক্তিযুদ্ধে গেছিলাম। তো সে বলতেছে যে তোমরা যদি মোহামেডান আর্মিতে না খেলো তাহলে তো স্টার পাওয়া যাবে না, তুমি 1 বছর আবাহনীতে খেলো। তা আমি আসছিলাম, মুন্না ভাইয়ের কথা শুনছিলাম। তো সে বলছে যে এমন একটা কথা বলছে, মানে টাকা পয়সার ব্যাপারে, আমি আর কোনো কথা বলিনি। তো দেখলাম যে সে প্লেয়ারও চিনতো, এবং আবাহনী টিমের ম্যানেজারও ছিল অনেকদিন, এবং তার সাথে তার এগেনস্টেও ফুটবল খেলেছি। বাংলাদেশে কয়েকজন ডিফেন্ডার যদি বের করা হয় তাহলে মুন্না ভাই ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার হবে। এবং তার মানসিকতা ছিল যে প্লেয়ারদেরকে এনকারেজ করা, জুনিয়র প্লেয়ারদের কীভাবে আপন করে নেওয়া যায়, এটা খুবই সুন্দর। তার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগতো। যেটি আমরা মাঠের ভেতরে বাইরে আমরা যেগুলো আপনারা জানেন, কিন্তু আমরা যে জিনিসটি আমরা দেখতাম, যে টাফনেসটা, তার মানে স্পিরিটটা খুব অদম্য আমরা দেখেছি মাঠের অন্ততপক্ষে। অবশ্যই অবশ্যই। আপনি 2094-95 মুন্না ভাই খেলছে, কিন্তু তখন কিন্তু সে টোটালি নতুন টিম নিয়েই খেলছিল।
তো ওইখানে আমরা দেখছি যে বেশ কিছু ম্যাচ তখন দেখার সৌভাগ্য হয়েছে গ্যালারিতে বসে। আমি আসলাম ভাইয়ের কাছে আসতে চাই। আসলাম ভাই, আপনার নিজের দীর্ঘ, আমি কোনটা রেখে কোনটা বলবো, আপনাকে হয়তো বাঁচতে হবে, যে আপনি যদি বলি যে আপনার সেরা ঘটনাগুলো মাঠের এবং মাঠের বাইরে কোনগুলোকে আপনি আসলে উল্লেখ করতে চাইবেন? না, তখন ফুটবলটার উত্তেজনা এত বেশি ছিল তখন, মানে গ্যালারিতে আবাহন মোহন ম্যাচ মানে যত লোক ভিতরে তত লোক বাইরে চিল্লাচিল্লি করতো, এরকম একটা মানে আমেজ তৈরি হতো। এবং সেটা শুধু আমি মনে করি যে আমাদের ডাইনামিক লিডারশিপ, আমাদের মেজর জেনারেল হাফিজ সাহেব, ওনার নেতৃত্বেই কিন্তু এই হাইটটা অনেক উপরে গিয়েছিল। এবং ওনার সময় একটা প্রেসিডেন্ট কাপও হয়েছিল, আপনার মনে থাকার কথা। জি, ওখানে ভেবে স্পোর্টস এসেছিল, তো উনি আমাকে ওনার অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি তো থরথর কম্পে আমি গেছি ওখানে, মেজর সাহেব, মেজর জেনারেল সাহেব কী বলবেন আবার, তো বলে না তোমাকে ডাকছি, ইউরোপিয়ান টিম আসতেছে, একটা যদি গোল করতে পারো তুমি যা যাবে তাই দেবো। আমি স্যার আপনি দোয়া করেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আমরা তো ওরা তো খুব টল প্লেয়ার ছিল, ভেবে স্পোর্টস, তো ওরা নেমে আমরা 2 গোল খেয়ে গেছি। আমাদের যা অভ্যাস তাই হয় আর কি, কাঁপতে কাঁপতে আমরা 2 গোল খেয়ে গেছি। তো হঠাৎ করে এই আশিস ভদ্র বলল যে ওর সাথে আমার মানে একটা দারুণ কেমিস্ট্রি ছিল, আমি জানি যে ও কোথায় যাবে, বল কোথায় ছাড়বে। ও ঠিকই হাফ টাইমের পরে আমাকে দিয়ে 1 গোল করাই দিল। এই গোল করার পর আমি সাহস পেলাম যে না, এখন তো হাফিজ ভাই আর বকা দিবে না। পরে আই মেড অ্যান হ্যাট্রিক এগেনস্ট দেম, আমি হ্যাট্রিক করলাম তাদের এগেনস্টে। এবং এটাই ছিল আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমি মনে করি। আরও অনেক আপনার নিজের ব্যক্তিগত হয়তো সেটি আরও আমরা অনেক ম্যাচ দেখেছি। আপনি টানা সর্বোচ্চ 5বার টপ স্কোরার ছিলেন, সেটি আপনাকে কতটা আনন্দ না, এটা এই গোল করার যে নেশাটা, এই নেশাটা আমাকে খুব জাগ্রত করতো। এবং বিশেষ করে আমাদের ওই সময় যে সমর্থক গোষ্ঠী তৈরি হতো, এদের আবেদন যে আসলাম ভাই গোল করে না কেন, আসলাম ভাই এই জন্যে আমাকে আমার নিজের ব্যক্তিগতভাবে আমাকে প্র্যাকটিস করতে হতো আলাদা। সেটা অনেক সাধনা করতে হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, সবার উদ্দেশ্যে আমি এইটুকু বলতে চাই, আজ পর্যন্ত জীবনে কোনো দিন আমি বিড়ি সিগারেট তো দূরের কথা, কোনো বাজে নেশায় আমাকে ধরতে পারে নাই কখনো, বিকজ অফ ফুটবল। হেডমাস্টার অফ ফুটবলার, এটা নিয়ে কিছু হেডমাস্টার মানে আমি অফ সিজনে কিভাবে সম্ভব হতো? আমরা না, দেখতাম অফ সিজনে যে আমি প্রচুর ভলিবল প্র্যাকটিস করতাম এই জাম্পিং এর জন্য, শুধু জাম্পের জন্য। এবং আই ওয়াজ ভেরি লাকি, আমার যে কোচ ছিলেন মরহুম রহিম সাহেব, উনি জিডে ফার্স্ট হয়ে আসছিলেন। উনি আমাকে এই মানে কিভাবে স্টেপিং, কিভাবে আপনাকে জাম্প করতে হবে, এই সব কিছু উনি শিখিয়েছেন। আপনার প্রিয়, আপনি স্ট্রাইকিং এর ছিলেন, আপনার প্রিয় স্ট্রাইকার যদি আমি নাম বলতে পারি, যে 5 জনের সেরা স্ট্রাইকার আপনার দেখা আমার দেশে, ওয়ান অফ দ্য ফেভারিট ছিল ইওয়ান ক্রাউফ, ওয়ান অফ দ্য বেস্ট আমার চোখে। এরপরে নামগুলো যদি আমি জানতে চাই। এরপর ম্যারাডোনা, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তারপরে ম্যারাডোনা, পেলে, মেসি। আর যদি আমি সমসাময়িকদের কথা বলি, যে এই প্রজন্মে যারা খেলছে তাদের মধ্যে আপনার কাকে বেশি আগেই রাখবেন? এমবাপ্পে খারাপ না। আর এমবাপ্পে এখনো তো মেসি স্টিল দেয়ার। ইয়ামেল ও খারাপ না কিন্তু। আচ্ছা, মোটামুটি আপনি আগের যারা আছে তাদেরকে বেশি পছন্দ। আলফাজ ভাইয়ের কাছে আসছে, আলফাজ ভাই আপনার কাছে আমি যদি বলি যে আপনার সেরা স্ট্রাইকার 5 জনকে যদি বলতে বলি, কাদের কাদের নাম বলবেন? সেরা 5 জন আসলে জেনুইন স্ট্রাইকার যারা খেলে, তো আমি তো অনেক 86 থেকে খেলা দেখি। গ্যারি লিনেকার একজন স্ট্রাইকার ছিল, জেনুইন স্ট্রাইকার। হ্যারি কিং বর্তমানে আছে, যেটা ইংল্যান্ডের স্ট্রাইকার খেলে, জেনুইন স্ট্রাইকার। এমবাপ্পে, জি। আর রোনাল্ডো ছিল একসময়, ব্রাজিলিয়ান রোনাল্ডো ছিল, রোমারিও ছিল, তো এরকম আছে আরো অনেক ছিল। বাট আরেকজনের নাম বলতে লুকাকু ফ্যান্টাস্টিক স্ট্রাইকার। তো স্ট্রাইকার যারা হতে চায় তাদের জন্য আপনাদের কি পরামর্শ, যে ভালো স্ট্রাইকার হওয়ার জন্য কোন কোন দক্ষতাটা আসলে অর্জন স্ট্রাইকার করা হতে দরকার? গেলে আপনার
কিছু স্পেশাল ক্যারেক্টার আপনার থাকতে হয়, যেটা আপনার ভিতর কুইকনেসটা এবং আপনার ব্রেন শার্প ডিসিশন নিতে হবে যে আমি এটা মারবো কি মারবো না। এই জায়গাগুলো কোনো হেজিটেট করা যাবে না, এই জায়গাগুলো অটোমেটিক আপনার অ্যাডাপ্ট করতেই হবে যে আমি কোন বলটা ধরবো কিংবা কোন বলটা মারবো, ডাইরেক্ট শট মারবো। এইগুলো যেমন আমি কোনো কোনো সময় দেখা গেছে সেন্টার কোর্সে মারছি, গোল হয়ে গেছে। ইট ডিপেন্ডস অন ইউর কোয়ালিটি। হেডিং ওয়ার্কও ভালো থাকতে হবে। হ্যাঁ, হেডিংও তো থাকতেই হবে, হেডওয়ার্ক তো থাকতেই হবে, আসলাম ভাই বাট এই শুটিং পাওয়ারটা আপনাকে স্ট্রাইকিং জোনে থাকতেই হবে। যেমন কালকে যে মেসি প্রথম গোল করেছে, ও গোলকিপার জানতোই না যে এখান থেকে শট মারবে, অ্যান্ড দ্যাট ওয়াজ এ বুলেট শট, ফ্র্যাকশন অফ সেকেন্ডে চলে গেছে। জি, আরেকটি বিষয় দেখি, খুব কম জায়গায় ব্যবহার হ্যাঁ, করেন যারা গ্রেট, তারা আমরা দেখি যে খুব Right, কম জায়গায় দিয়ে, যেটা অবিশ্বাস্য, যেটা চিন্তাও করতে হবে না যে এই জায়গা দিয়ে সে আসলে ক্রস করতে পারে। ক্রস করতে পারে, এটা অবিশ্বাস্য। এক্স্যাক্টলি। আলফাজ ভাই, আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে ই করবেন, মানে পরামর্শ কি যারা স্ট্রাইকার হতে চায়? পরামর্শ একটাই, সাধনা করতে হবে, সাধনার কোনো বিকল্প নাই। আপনার যে কোনো জিনিস রিপিট টু রিপিট আপনার করতেই হবে। আপনি একদিন করলে 2 দিন করলে হবে না, 1000 টাইম আপনার করতে হবে। তাহলে আপনি একটা স্ট্রাইকার কি করে, তার মূল কাজ হেডে গোল করা, শুটিং করে গোল করা, প্লেসিং করে গোল করা। তো সব জিনিসই আপনি অ্যাসিস্ট করারও ব্যাপার থেকে অনেক সময় সেটা তো অটোমেটিক হয়ে যাবে। আমি যার কাছে প্র্যাকটিস করতাম, আমার ওস্তাদ মালা ভাই, তো উনি বলতো যে তুমি অ্যাসিস্ট করো, তুমি নিজে গোল পাবা। আসলে আমি এটা মাঠে করে দেখছি যে আমি আসলে যদি অ্যাসিস্ট করি আমি নিজে গোল করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমি নিজেই গোল করব, অ্যাসিস্ট করব না, এই সময় গোলের সুযোগও মিস হয়ে যায়। অনেক সময় দর্শক আমরা খেলা দেখতে বলি যে তাকে দিল না কেন, সে নিজে গোল করতে চাইছে কেন, এক্স্যাক্টলি। এরকম ঘটনা ঘটে। এটা সেলফিশনেস থাকলে হয় অনেক সময়, বাট অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে আমি যেগুলো বললাম এগুলো আসলে অনেক অনেক ট্রেনিং করতে হবে। ডিসিপ্লিনটাও খুব বেশি জরুরি, যেটা তা তো শুরু অবশ্যই। থেকেই আমরা বলছিলেন যে অবশ্যই discipline। অবশ্যই। আসলাম ভাই, আগামী দিনে আপনার ফুটবল নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? আমরা জানি যে আপনি এখনো স্পোর্টসের সঙ্গে আছেন। আমার আগামী দিনের পরিকল্পনা শুধু একটাই, সেটা হলো আমাদের দেশের যে ফুটবলটা আগে ছিল সেই জায়গায় আমরা যেন ফিরে যেতে পারি। তার জন্য যদি আমার কোথাও কোনো কাজ করতে হয়, আই অ্যাম রেডি টু সার্ভ ইট। এবং আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আমাদের যৌবনের যে ফুটবলটা ছিল, অবশ্যই আমাদের যুব সমাজের জন্য হলেও ওখানে আমাদের ফিরে যাওয়া উচিত। সেই ফিরে যাওয়ার কথা আপনি বলছেন, আমিও বারবার সেই মনে পড়ছে যে আপনার কথা। আপনাদের সময় আপনি কাকে কাকে এগিয়ে রাখবেন, কাকে মনে হতো যে তারা গ্রেট? আপনার সময়ের কথা বলছি আমি, আমাদের সময় দেশের ফুটবলের। ইনায়েত ভাই ছিলেন, সালাউদ্দিন ভাই, চুন্নু ভাই, আমাদের মঞ্জু ভাই, নান্নু ভাই, এনাদের মতো বড় প্লেয়ার তো আমার দেখা মতো আমি দেখি নাই। তাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগতো আপনার? ওনাদের ডিসিপ্লিন লাইফ, এবং আমি কখনো ওনাদের এগেনস্টে কোনো মানে কোনো ব্যাড ইম্প্যাক্ট হয়েছে কি না আমি জানি না, হয়নি আমার মতে। পাশাপাশি বলবো একটা ডিসিপ্লিন লাইফ তারা মেনটেন করে গেছে, এবং আমাদের অগ্রজরা অনেক ওয়েল ডিসিপ্লিন ছিল বিধায় আমরা ডাইনে বাই আমরা যেতে পারি নাই আসলে। আসলে সবকিছু মিলতেই সেই ডিসিপ্লিনের জায়গাটাই আপনারা Exactly. দুজনেই বারবার বলছেন। এক্স্যাক্টলি। আপনার প্রোগ্রামের আগে একটা কথা বলছেন, মনে মুন্নার কথা বলছিলেন আপনি, তাকে ভারতে খেলতে যাওয়ার ব্যাপারেও যাতে। হ্যাঁ, আমি ওকে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি আমাদের দেশে তখন মা মনি কাপ হয়েছিল, জি, তো ওইটা আমি আবাহনীর হয়ে ইস্টবেঙ্গলকে আমি হারিয়ে দিয়েছিলাম। আমার গোলে ওরা হেরে গেছিল। হেরে যাওয়ার পর ওদের যে মানে কর্মকর্তা ছিলেন, উনি আমাকে ডাইরেক্ট ফোন করে বলল, তোমার বৌদি তো কান্না থামাচ্ছে না, কেন কি হয়েছে? তুমি গোল দিয়েছে, আমরা হেরে গেছি, আর কান্না থামাচ্ছে না। সত্যি আমি যে দেখি হোটেলে উনি কাঁদছেই। তাকে আমার হাত ধরে বলল, তুমি যদি ইস্টবেঙ্গলে খেলো আমি কান্না থামাবো, তাহলে আমার সাথে যেতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি একা যাব না, আমার সঙ্গে মুন্নাও যাবে, আর ওই গাউসকে নিলাম। তখন এই দুইজন আমরা নিয়ে গেলাম ওখানে, আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হলাম ওই লিগ। জি। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলফাজ ভাই, আপনি কোচিংয়ের সঙ্গে আছেন এবং সফল কোচ হিসেবে আমরা বলবো, কোচিংয়ের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কোনগুলো আপনার কাছে মনে হয় যে এই জায়গাগুলো আরও
সুবিধা থাকলে ভালো হতো, বা বাংলাদেশের যারা কোচিংয়ে আসতে চান তাদের জন্য কি আসলে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? আমরা কি বিদেশের উপরেই সবসময় নির্ভর করতে থাকবো, নাকি আমরা নিজেরা তৈরি হবে একসময়, সেটি ফুটবলের ক্ষেত্রেও কোচিংয়ের ক্ষেত্রেও? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি একটু বিস্তারিত বলেন। না, আমাদের দেশে তো কোচ আছেই এবং কোচ ডেভেলপমেন্টের প্রোগ্রাম হচ্ছে, লাইসেন্সের প্রোগ্রাম হচ্ছে, ফুটবল ফেডারেশন করছে। তো আসলে আমাদের দেশের কোচের মূল্যায়নটা হচ্ছে না। এই জায়গাটা আমাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবং আমাদের দেশে এখন প্রচুর কোচ যারা লাইসেন্স করে বসে আছে, তাদের কাজের জায়গা তৈরি করে দিতে হবে। আসলে কাজের জায়গাই কম। তো আসলে যখনই কাজের জায়গা বেড়ে যাবে তখন আসলে আমাদের কোচের কাজের মাধ্যমে তার সফলতা নিয়ে আসবে। আসলে এই কাজের জায়গাটা বাড়লেই আমার মনে হয় যে ফুটবলের উন্নতি হবে, কোচদের উন্নতি হবে। জি, আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানেই। আমরা আপনাদের দুজনকে আবারও একুশে টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা আজকে দেশের দুই কিংবদন্তি ফুটবলারকে আমরা পেয়েছি একসঙ্গে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, 21 টিভিকেও ধন্যবাদ। জি, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।